বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত, বললেন আসিফ। জানাবো তারেক রহমানকে শহীদ আহনাফের মায়ের সতর্কবার্তা ভাইরাল। বিএনপি ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে? জানাবো ডাল আমদানিতে ভারতের পাল্টা শুল্কে ক্ষোভ যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো আয়নাঘরে দিন গুনতাম খাবার দেখে, বলছেন হুম্মাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার বিকাল 4:30টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া 3 আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের NS রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম। অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত, বললেন আসিফ। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, নির্বাচনী অনুদান বিষয়ে তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এনসিপি নয়া বন্দোবস্তের দায়ভার নিশ্চিত করবে। আসিফ বলেন, বড় কোনো ব্যবসায়ীর উপর নির্ভর না করে জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় এনসিপি। আর্থিক স্বচ্ছতা স্থাপনের উদ্দেশ্যে এনসিপি জনগণের কাছ থেকে অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে। উল্লেখ করে তিনি জানান, নিজের এবং দলের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ থাকলে যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত। তারেক রহমানকে শহীদ আহনাফের মায়ের সতর্কবার্তা ভাইরাল। বিএনপি ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে? জুলাই বিপ্লবে শহীদ আহনাফ সাকিব সারমদ এর মা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক আবেগঘন ও সাহসী কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে শহীদ আহনাফের মা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিতে তার গভীর উদ্বেগ ও সরাসরি প্রত্যাশার কথা তুলে ধরেছেন। ভিডিওর শুরুতে শহীদ আহনাফের মা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। তিনি অত্যন্ত সোজাসাপটা ভাষায় জানতে চান, যারা এই বিপ্লবের বিরোধী ছিল এবং যাদের হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে, বিএনপি তাদের সাথে কোনো আপোষ করবে কিনা। বিগত সরকারের আমলে বিএনপির ওপর চলা নির্যাতনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, হাসিনার আমলে আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন। আপনার মা দীর্ঘ বছর কারাগারে ছিলেন, আপনি দেশে আসতে পারেননি। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে আমাদের সন্তান আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে কথা বলতে পারছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন এবং আপনাদের দলের লোকরাও মানে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ প্রায় 1400 মানুষ হত্যা করেছে। যদি বেসরকারি হিসেবে এই সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। এখনও অনেক নিহতের তথ্য অজানা রয়ে গেছে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ আহনাফের মায়ের এই সতর্কবার্তা মূলত সেই সাধারণ মানুষেরই কণ্ঠস্বর, যারা মনে করে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শহীদ আহনাফের মা বিএনপির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন যে সাধারণ মানুষ এমন একটি দল চায় যারা শহীদের ত্যাগের মর্যাদা রক্ষা করবে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত না করার এবং প্রতিটি হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট আশ্বাস দিয়েই যেন তারা আগামী নির্বাচনে জনগণের মুখোমুখি হয়। তার আবেগঘন বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, এটি কেবল একজন মায়ের আরতি নয়, বরং বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক জনদাবি।
এখন দেখার বিষয় বিএনপি নেতৃত্ব কিংবা আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের এই আস্থা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় কতটা আপোষহীন ভূমিকা পালন করে। আয়নাঘরে দিন গুনতাম খাবার দেখে, বলছেন হুমাম। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হুমাম কাদের চৌধুরী। ট্রাইব্যুনালে জবানবন্দিতে গুম ও এর পরের ঘটনা বর্ণনা তুলে ধরেন। হুমাম কাদের চৌধুরী বলেন, আয়নাঘরে থাকা অবস্থায় আমি দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিনে শুরু হয়েছে। দুপুর ও রাতে ভাত, ১ পিস মাছ অথবা মুরগি দেওয়া হতো, সঙ্গে সবজি। এভাবে দিন গুনে একটি পেরেক দিয়ে দেয়ালে হিসাব রাখতাম। ২ মাস পর আমি হিসাব রাখা বন্ধ করে দিই। তিনি বলেন, ২০১৬ সালে ৪ আগস্ট সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সিএমএম কোর্টে গাড়ি যোগে হাজিরা দিতে যাচ্ছিলাম। বংশাল থানার সামনে গোল চত্বরে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে আমার গাড়িটি ৭-৮ জন সিভিল পোশাকধারী ব্যক্তি গাড়ি ঘেরাও করে। আমার সঙ্গে থাকা মোবাইল ও ওয়ালেট মার কাছে দিয়ে তাকে বিদায় জানিয়ে গাড়ি থেকে নেমে পড়ি। পরে আমাকে বংশাল থানায় এবং পরবর্তীতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। হুমাম কাদের আরও বলেন, ডিবি কার্যালয় থেকে রাত ১১টার পরে একটি ভাঙা মাইক্রোবাস করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাস ড্রাইভারের সঙ্গে একজন, আমার দুপাশে ২ জন এবং পেছনে একজন বসা ছিল। এ সময় সামনে বসা লোকটি কান্না করছিল। তিনি আমার কাছে ক্ষমা চান। আমি বুঝতে পারি যে আমাকে এখন ক্রসফায়ার দেওয়া হবে। কিছুক্ষণ পরে আমাকে ব্লাইন্ড ফোল্ড করতে বলা হয়। পরে মহাখালী ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্টের রাস্তার দিকে নিয়ে যাওয়া হয়। আমি চোখ বাঁধা অবস্থায় থাকলেও রাস্তায় জিগজ্যাগ করে কোন রাখায় বুঝতে পারি এটি এয়ারপোর্টের রাস্তা। সেখানে কোনো এক কাঁচা রাস্তায় নিয়ে অন্য একটি গ্রুপের কাছে হস্তান্তর করা হয়। তারা আমাকে ব্লাইন্ড ফোল্ডের উপর জমটুপি পরিয়ে ও হাতকড়া লাগিয়ে আয়নাঘরে নিয়ে যায়। সেখানে আমাকে ৭ মাস গুম করে রাখা হয়। ডাল আমদানিতে ভারতের পাল্টা শুল্কে ক্ষোভ যুক্তরাষ্ট্রের। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আবারও বড় ধরনের বাধার মুখে পড়তে যাচ্ছে, যার মূলে রয়েছে ডাল জাতীয় শস্যের উপর ভারতের আরোপিত ৩০% উপরে ভারতের আরোপিত আমদানি শুল্ক। যুক্তরাষ্ট্রের ২ জন প্রভাবশালী সিনেটর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়ে দাবি করেছেন, ভারতের এই অন্যায্য শুল্কের কারণে মার্কিন ডাল উৎপাদনকারীরা বড় ধরনের ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রকাশিত এই চিঠিতে রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস এবং কেভিন ক্রেমার ভারতকে এই শুল্ক প্রত্যাহারে বাধ্য করতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। মূলত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত বছর ভারতের উপর ৫০% শাস্তিমূলক শুল্ক আরোপের পাল্টা জবাব হিসেবেই নয়াদিল্লি এ পদক্ষেপ নিয়েছিল। সিনেটরদের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মন্টানা এবং উত্তর ডাকোটা রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ডাল ও মটরশুঁটি উৎপাদনের প্রধান কেন্দ্র। অন্যদিকে ভারত হল বিশ্বের বৃহত্তম ডাল ব্যবহারকারী দেশ, যারা বৈশ্বিক চাহিদার প্রায় ২৭% ভোগ করে। গত বছরের ৩০ অক্টোবর ভারত সরকার হলুদ মটরশুঁটির ওপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। সিনেটররা ট্রাম্পকে জানিয়েছেন, এই উচ্চ শুল্কের ফলে মার্কিন কৃষকরা ভারতীয় বাজারে অন্য দেশের তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হলে তা মার্কিন উৎপাদক এবং ভারতীয় ভোক্তা উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে তারা মনে করেন। চিঠিতে সিনেটররা তাদের ট্রাম্পের আগের মেয়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০২০ সালে বাণিজ্য ও আলোচনার সময়ও তারা এই বিষয়টি উপস্থাপন করেছিলেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তাদের চিঠি প্রধানমন্ত্রী মোদীর কাছে পৌঁছে দিয়েছিলেন, যা মার্কিন উৎপাদকের আলোচনার টেবিলে জায়গা করে দিতে সাহায্য করেছিল। সিনেটররা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যের অসমতা দূর করতে চায়, তবে মার্কিন কৃষকরা বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সরবরাহের শূন্যতা পূরণে সক্ষম। তবে এর জন্য ভারতের মতো বড় বাজারগুলোতে অনুকূল বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে তারা চিঠিতে জোর দিয়েছেন। এর আগে ২০১৯ সালে ভারতকে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স সুবিধা থেকে সরিয়ে দেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কে ফাটল ধরেছিল। বর্তমানে ডাল জাতীয় শস্য যেমন মসুর ডাল, ছোলা এবং মটরশুঁটির উপর ভারতের এই কড়া অবস্থান দুই দেশের নতুন বাণিজ্য চুক্তিতে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন সিনেটররা ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন ভারতের সঙ্গে যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে ডাল জাতীয় শস্যের জন্য বিশেষ ও অনুকূল শর্তাবলী অন্তর্ভুক্ত করা হয়। এই দ্বিপাক্ষিক বাণিজ্য টানাপোড়েন দক্ষিণ এশীয় বাজারে মার্কিন কৃষিপণ্যের ভবিষ্যৎ এবং ভারতীয় বাজারে স্থিতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।